আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব জাগো টিভির সংবাদ শিরোনাম। হুতিদের হামলা ও অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত নৌবন্দর। হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে। কোটা বিরোধী আন্দোলনে 6 প্রাণহানির খবর, বিশ্ব গণমাধ্যমে তোলপাড়। সরকারের পতন ঠেকাতে যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করছেন নেতানিয়াহু। সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য, জেডি ভ্যান্স। ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলা ও নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাত বন্দর। ইলাত বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়া বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের। ফিলিস্তিনের গাজায় বর্বরতা শুরুর পর, দখলদার বর্বর হামলা শুরুর পর লোহিত সাগর এবং আশপাশের সমুদ্র অঞ্চলগুলোতে ইসরায়েলগামী জাহাজে হামলা শুরু করে হুতিরা। ওই কর্মকর্তা বলেছেন, আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরটিকে কার্যত বন্ধ করে দিয়েছে। বন্দরের এই কর্মকর্তা গত বছরের ডিসেম্বরে জানান, লোহিত সাগরে হুতিদের কারণে তাদের কার্যক্রম 85% কমে গেছে। ওই সময় তিনি আরো জানান, এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাঁটাই করতে হবে। ইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শঙ্কায় রয়েছে আসাদ এবং হাইফা বন্দর। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে এ বন্দরগুলো শঙ্কায় পড়বে, কারণ এগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। আর হিজবুল্লাহ যদি এসব বন্দরে হামলা চালিয়ে এগুলো অকার্যকর করে দেয়, তাহলে বেকায়দায় পড়বে দখলদার ইসরায়েল, কারণ নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপরই নির্ভরশীল তারা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে ফিলিস্তিনের তরুণ প্রজন্ম অপসারণ করবে। গতকাল শোকাবহ আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম যারা বিশ্বাস করে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে, ইনশাআল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে। হাসান নাসরুল্লাহ বলেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ 80 বছর টিকবে এবং বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে নির্মূল করবে ইনশাআল্লাহ, এবং যদি আরব জনগণকে অনুমতি দেয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেয়া হয়, তাহলে আমরা তাদেরকে গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব। হাসান নাসরুল্লাহ বলেন, 7 অক্টোবরের অপারেশন আল আকসা ফ্লাড অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে আরোপিত সাম্প্রদায়িক উত্তেজনা কমিয়েছে। তিনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোকে 1 দশক আগে থেকে এই অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা এবং প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে। আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এএফপি সহ শীর্ষ সারির প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রথম পাতায় ভাসছে। এসব হামলার জন্য সরকার দলীয় ছাত্র সংগঠনকে অভিযুক্ত করে প্রতিবেদনগুলোতে তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে। সোমবার থেকে কোটা বিরোধীদের উপর হামলা
শুরু হয়। মঙ্গলবার তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এদিন ঢাকা সহ দেশের প্রায় প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের উপর হামলা হয়। এসব ঘটনায় 6 জন নিহত হয়েছেন। যদিও রয়টার্স ও আল জাজিরার মঙ্গলবার রাতের খবরে 5 জনের কথা বলা হয়েছে। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। আল জাজিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরজমিনে তুলে ধরে জানায়, কোটা ব্যবস্থায় সরকার সমর্থকদের সন্তানরাই বেশি সুবিধা পাচ্ছেন। বিষয়টি অন্যায্য হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তা মানছেন না। এজন্য সরকার সমর্থকরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করছে। এসব হামলায় কয়েকশো আহতের খবর দেয়া হয়। বিবিসি বলছে, ঢাকা সহ সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এতে 6 জন নিহতের পর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার। কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আব্দুল্লাহ সালেহিন আয়ুন বিবিসিকে বলেছেন, আমরা সহিংসতার জন্য ছাত্রলীগের সদস্যদের দায়ী করছি। তারা বিক্ষোভকারীদের হত্যা করেছে। পুলিশ সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে হস্তক্ষেপ করেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি, পণবন্দি মুক্তি চুক্তি ভণ্ডুল করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন। চুক্তি হলে তার সরকারের পতন হতে পারে, এমন শঙ্কায় তিনি তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এর অংশ হিসেবে তিনি আরও 2টি নতুন শর্ত যোগ করেছেন। তিনি তার সর্বশেষ শর্ত হিসেবে জোর দিয়ে বলেছেন যে ফিলাডেলফি করিডোর নামে পরিচিত মিশর ও গাজার মধ্যকার গুরুত্বপূর্ণ বাফার জোনের নিয়ন্ত্রণ অবশ্যই ইসরায়েলি বাহিনীর হাতে থাকতে হবে। তার অভিযোগ, এখান দিয়েই হামাস চোরাই পথে অস্ত্র আমদানি করে থাকে। নেতানিয়াহু আরও দাবি জানিয়েছেন যে হামাসের কোনো সশস্ত্র সদস্য উত্তর গাজায় ফিরতে পারবে না। সূত্র জানিয়েছে, ইসরায়েল ইতোমধ্যেই ফিলাডেলফি করিডোরে মাটির উপরে সেন্সর ব্যবহারের ব্যাপারে মিশরের সাথে একমতে পৌঁছেছে। এর নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে। এছাড়া মাটির নিচে থাকবে মোটা প্রতিবন্ধকতা। এর ফলে ওই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পরও হামাসের পক্ষে সেখান দিয়ে অস্ত্র সংগ্রহ করা সম্ভব হবে না। তাছাড়া সেখানে মিশরীয় ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনী মোতায়েন থাকতে পারে। সূত্র জানিয়েছে, উত্তর গাজায় ইতিমধ্যেই হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছে, ফলে তাদেরকে সেখানে ফিরতে দেয়া হবে না বলাটা রাজনৈতিক স্লোগান ছাড়া আর কিছুই নয়। তবে সূত্র জানায়, নেতানিয়াহু এখন কেবল বেন গভিরের সমর্থন কামনা করছেন, কারণ এই চরমপন্থী ইহুদি নেতা সমর্থন প্রত্যাহার করা মাত্র নেতানিয়াহু সরকারের পতন হবে। আর গভীর বারবার বলে আসছেন, চুক্তি হলে তিনি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন। এ কারণেই একের পর এক শর্তারোপ করে নেতানিয়াহু চুক্তি ভণ্ডুল করে যাচ্ছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি করতে আগ্রহী, তবে যুদ্ধবিরতি হতে হবে স্থায়ী। এমনকি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা করার পরও আলোচনা ত্যাগ করেনি হামাস। এদিকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের ফেরার অপেক্ষা করছেন। তিনি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনে করছেন যে ট্রাম্প ক্ষমতায় ফিরলে তার সুবিধা হবে। সূত্র জেরুসালেম পোস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, ক্ষমতাসীন লেবার পার্টির শাসনে ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য। তিনি বলেছেন, লেবার পার্টির শাসনে যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে। তবে ভ্যান্সের এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অঙ্গরাজ্যের মিলওয়াকিতে
রিপাবলিকান পার্টির 4 দিন ব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওয়াইহো অঙ্গরাজ্যের 39 বছর বয়সী সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল কনজারভেটিজম কনফারেন্স নামের এক ধর্মীয় সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাজ্য পরমাণু অস্ত্রধর প্রথম সত্যিকার ইসলামী দেশ হয়ে যেতে পারে, কারণ লেবার দল এখন ক্ষমতায়। তবে ভ্যান্সের এই মন্তব্য উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। তিনি বলেছেন, ভ্যান্স অতীতে অনেক ভালো কথা বলেছেন, কিন্তু তার এই বক্তব্য যুক্তরাজ্যের বৈশিষ্ট্যকে প্রকৃতভাবে তুলে ধরে না। তিনি আরো বলেন, নভেম্বরের নির্বাচনে যদি ট্রাম্প ও ভ্যান্স জয়ী হন তাহলে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যুক্তরাজ্য ইসলামী দেশ হয়ে উঠছে, এমন মন্তব্যের মাধ্যমে ভ্যান্স মূলত অভিবাসন বিষয়ে লেবার দলের দৃষ্টিভঙ্গি ও নীতির সরাসরি সমালোচনা করেছেন। ডানপন্থী মার্কিন রাজনৈতিকরাও প্রায়শই অভিবাসনকে কোনো দেশের ইসলামের উত্থানের সঙ্গে যুক্ত করেন এবং এক্ষেত্রে নিয়মিতভাবে যুক্তরাজ্যের দিকে ইঙ্গিত করেন। ব্রিটেনে বেশি সংখ্যায় মুসলমানদের যাওয়ার প্রবণতা শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে থেকে। বর্তমানে যে পরিসংখ্যান পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে ব্রিটেনের 6,70,00,000 জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা মাত্র 40 লাখ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআই এর অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন, এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু। তিনি বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। মার্কিন এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতায় সমর্থন করে। সূত্র জিও নিউজ। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। হুতিদের হামলা ও অবরোধে দেউলিয়া ইসরায়েলের ইলাত নৌবন্দর। হিজবুল্লাহ মহাসচিবের হুঁশিয়ারি, ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার, একে অপসারণ করতে হবে। কোটা বিরোধী আন্দোলনে 6 প্রাণহানির খবর, বিশ্ব গণমাধ্যমে তোলপাড়। সরকারের পতন ঠেকাতে যুদ্ধবিরতি চুক্তি সক্রিয়ভাবে ভণ্ডুল করছেন নেতানিয়াহু। সত্যিকার ইসলামী দেশে পরিণত হতে পারে যুক্তরাজ্য, জেডি ভ্যান্স। ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।